experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। সকালের মিহি আলো ফুটেছে গগন চিরে, মহলের ফ্যাকাশে সোনালি রঙের ওপর তাজা রক্তের ছিটে কয়েক ফোঁটা লাল বর্ণের তরল গড়িয়ে পড়ছে দেয়াল বেয়ে। সতেজ অনিল যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে সমস্ত বিষাদ, ভিড়িয়ে দিচ্ছে রঙিন আলোর সূচনা। তলোয়ার বিদ্ধ নারী শরীরটা টলকে টলকে উঠছে, শেষ শক্তিটুকু ফুরিয়ে আসলে পেট চেপে ধরে মেঝেতে আছড়ে পড়ল সে। রক্তে রঙিন হলো মেঝে, তার হাত ভরে উঠল উষ্ণ তরলে। হতবম্ব সুন্দর কাজল কালো নয়ন জোড়া, চোখ দুটো বড়সড় করে হতবাক নজরে চেয়ে আছে সুলতানের দিকে। সম্মুখে দাঁড়ানো সুলতানের চোখে হিংস্রতা, তলোয়ারের সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তির রক্তের পরশ চুইয়ে চুইয়ে পড়ছে তলোয়ার বেয়ে। বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করা অসহায় মুখশ্রী যেন বাড়িয়ে তুলল তার হিংস্রতা। গটগট পায়ে এগিয়ে গেল সে, সামান্য ঝুঁকে পড়ে খানিকটা ব্যঙ্গ করেই শুধালো, কেমন লাগছে দাঁড়িয়া? আবার ভালোবাসার উপহার পছন্দ হয়েছে তো? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে শাহজাহান? কাতর কণ্ঠ দাঁড়িয়ার, মৃত্যুর যন্ত্রণায় ঝাঁকি দিয়ে দিয়ে উঠছে তার শরীর, দৃষ্টিতে তখনও মিলছে অবিশ্বাস। তোর ভাগ্য ভালো যে এতগুলো দিন তোকে সহ্য করেছি আমি। মাহতাবকে তোর ভাই গায়েব না করলে অনেক আগেই মেরে দিতাম তোকে। তোর মতো বেহায়া নারীর সঙ্গ আমাকে প্রতি মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে ছানখার করেছে। কত অভিনয় করতে হয়েছে তোর সাথে, তবুও ছাড়লি না মাহতাবকে। মাহতাবের মুখ চেয়ে দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছে, কিন্তু আজ সহ্যের বাইরে চলে গেছে। আমি পৃথিবীর সমস্ত অত্যাচার, দুঃখ, দুর্দশা সব সহ্য করতে পারি, শুধু আমার বেগমের কষ্ট ব্যতীত। তোর আর তোর ভাইয়ের জন্য সেটাও সহ্য করতে হলো। ভেবেছিলাম তবুও যেমন করেই হোক অভিনয় চালিয়ে যাব তোর ভাই ফিরে না আসা পর্যন্ত। সে এসে মাহতাবকে মুক্ত করে দেবে বলে কথা দিয়েছিল, কিন্তু পারলাম না। এলি কষ্ট পাচ্ছিল, খুব কষ্ট পাচ্ছিল, দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার। সারা রাত হন্য হয়ে পুরো সাম্রাজ্যে মাহতাবকে খুঁজেছি। সকালে মাত্র মহলে এসে নামাজ পড়তে বসেছিলাম, আর তুই কি না আমার কলিজায় হাত দিয়ে দিলি, মেঝেতে ফেলে কপাল ফুটিয়ে দিলি আমার এলির। সত্যি করে বলো তো, তুমি কি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসোনি? আমার রূপে মোহে পড়োনি? অট্ট হাসিতে ফেটে পড়ল সুলতান, যেন এর চেয়ে মজার কথা এই জীবনে সে শোনেনি। আকস্মাত হাসি থামিয়ে হেসে বলে উঠল, রূপ, রূপের বড়াই করছিস, তা আবার আমার সামনে? তোদের মতো নারীদের রূপ আমার শরীরে বিষাক্ত কাটার ন্যায় বিধে, ধারালো তলোয়ারের ন্যায় চিরে দেয় শরীর। আমার বেগমকে দেখেছিস? না দেখলে মৃত্যুর আগে ভালো করে দেখে নে একবার, তারপর কবরস্থানে শুয়ে হিসেব মিলিয়ে নিস আসল রূপ কাকে বলে। দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দেয় তাকে ছুতে। তৎক্ষণাৎ নাক সিটকে দূরে সরে গেল সুলতান, চিৎকার করে বলল, খবরদার, আমাকে ছোঁয়ার চেষ্টা করিস না। যতটুকু ছুতে পেরেছি সে কদিনে ততটুকুই হজম করতে পারছি না। অসহ্য এই স্পর্শে যেন শরীরে আগুন ধরে যায়। আমাকে বাঁচাও শাহজাহান, আমি খুব ভালোবাসি তোমায়। আমি তোমার দ্বিতীয় বেগম হয়ে থাকতেও রাজি। খুব কষ্ট হচ্ছে আমার, বাঁচাও আমাকে। দ্বিতীয় বেগম? কিন্তু আমার মন তো একটাই, যেটা অনেক আগেই জুড়ে নিয়েছে কেউ। শুধু মন নয়, পুরো আমিটাকেই জুড়ে নিয়েছে সে। অন্য কোনো নারীর স্থান নেই সেখানে। কেউ জোরপূর্বক সেখানে প্রবেশ করতে চাইলে তাকেও জ্বলতে হবে, মরতে হবে অকালে। আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। তোর প্রাণ ভিক্ষা দিতাম, অবশ্যই দিতাম, যদি না আবার এলিকে এই ধাক্কাটা না মারতি তুই। দেখ তো কেমন লাল হয়ে গেছে কপালটা, ফুলে গেছে মসৃণ ললাট। বেগমের কপালের দিকে ইশারা করল সে। দাঁড়িয়া সেদিকে না তাকিয়ে তার দিকে চেয়ে আবারও মিনতি করতে যেতেই চেঁচিয়ে উঠল সে, তাকিয়ে দেখ। সুলতানের এই উন্মাদনায় যেন ভয় সৃষ্টি হলো দাঁড়িয়ার হৃদয়ে। অসহায় দৃষ্টিতে বেগমের দিকে চাইল সে। বেগমের নির্লিপ্ত দৃষ্টির মাঝে কপালের সামান্য লালচে আভা খোঁজার সময় নেই তার নিকট। বাঁচতে চায় সে। আবারও সুলতানের দিকে চেয়ে বলল,
দয়া করে আমাকে বাঁচিয়ে নাও। আমি কথা দিচ্ছি কখনোই তোমাদের জীবনে ফিরে যাব না। তোমার সৈনিক প্রধানকেও ছেড়ে দেব। সুলতানের নিকট বোধহয় নিছক হাস্যকর শোনালো বাক্যগুলো। থমথমে গলায় বলল, ধাক্কা দেওয়ার আগে সেটা ভাবা উচিত ছিল। এখন সময় নেই তোর কাছে। তারপরও যদি বাঁচতে চাস, আমার যতগুলো সৈনিক তোরা হত্যা করেছিস সবার প্রাণ ফিরিয়ে দে। পারবি ফিরিয়ে দিতে? বিনা দোষে কতগুলো প্রাণ হত্যা করেছিস। তোদের শাস্তি শুধুই মৃত্যু। সামান্য ধাক্কা দেওয়ার জন্য আমাকে হত্যা করবে তুমি? তোমার যত সৈনিক লাগে সব দেব আমি। উত্তর দিল না সুলতান। গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল চুপচাপ। ভাবখানা এমন যেন অধীর আগ্রহে সে অপেক্ষা করছে দাঁড়িয়ার মৃত্যুর। তরোয়ালটা এখনো খাড়া হয়ে গেঁথে আছে দাঁড়িয়ার পেটে। বেগমের দিকে তলোয়ার এগোতে দেখে তার যত উত্তেজনা ছিল সব শেষ হয়েছিল যখন সুলতান সেই তলোয়ার এলিজার পরিবর্তে তার শরীরে গেঁথে দিয়েছিল। সে এলিজার পাশে এসে দাঁড়িয়েছিল যেন সুলতানের লক্ষ্য ছুটে গেলে সে তলোয়ার চালাতে পারে, অথচ নিমিষেই রূপ পাল্টে ফেলল সুলতান। এলিজার পরিবর্তে কুরবান করল তাকে। বর্তমানে সময় পেরিয়ে যাচ্ছে, তার চোখ উল্টে যাচ্ছে, স্পষ্ট মৃত্যুর যন্ত্রণাও ফুটে উঠেছে তার মুখখানাতে। সুলতানের কোনো ভ্রুক্ষেপ না পেয়ে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল দাঁড়িয়া, সামান্য ধাক্কা দিয়েছি বলে আজ আমাকে হত্যা করলে তুমি। একদিন এই এলিজাই তোমার মৃত্যুর কারণ হবে শাহজাহান। তোমার সম্মুখে অন্য পুরুষের হাত আঁকড়ে ধরবে। সেদিন কিছুই করার থাকবে না তোমার। ভালোবাসার অভাবে ধুকে ধুকে মরবে তুমি। বাক্য শেষ করতে না করতেই তার পেট থেকে তলোয়ার তুলে নিল সুলতান। যন্ত্রণায় আর্তনাদ করে উঠল দাঁড়িয়া। তাকে আর এক মুহূর্ত সময় না দিয়ে সর্বশক্তি দিয়ে আবারও গেঁথে দিল তলোয়ার। গগন কাঁপিয়ে চেঁচিয়ে উঠল দাঁড়িয়া। চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। মৃত্যু যখন তার দ্বার গোড়াতে, ঠিক তখনই সে বিশাল এক শ্বাস নিয়ে কাটা কাটা গলায় বলল, আমার ভাই তোমাদের ছাড়বে না, কাউকে ছাড়বে না। শেষ নিঃশ্বাস ত্যাগ করল সে, ঢলে পড়ল মৃত্যুর কোলে। সুলতান এখনো হিংস্র দৃষ্টিতে চেয়ে আছে সেই দিকে, যেন এত সহজ মৃত্যুতে তৃপ্তি পায়নি সে। হতবাক নয়নে সব কিছু দেখছিল বণিক। সুলতানের এই রূপ তার হজম হলো না। কোনো স্বাভাবিক মানুষ সামান্য ধাক্কা দেওয়ার জন্য কাউকে হত্যা করতে পারে না। মাহতাবকে বন্দি করা, এতগুলো সৈনিককে হত্যা করার মতো কঠিন বাক্যগুলো বোধহয় সে শুনতেই পায়নি। আবারও সুলতানের দিকে লক্ষ্য করল সে। সুলতানের হিংস্রতা, তার দৃষ্টি, বাচনভঙ্গি সব কিছুই যেন আকাশ সম উন্মাদনার ইঙ্গিত দিচ্ছে। হুট করেই বণিক ভীত হয়ে পড়ল। ছুটে গিয়ে বেগমের হাত ধরে দাঁড়ের দিকে টানতে টানতে বলল, এই লোক স্বাভাবিক নয় জোভিয়া। এর কাছে থাকলে কোনোদিন তোমাকেও আঘাত করে বসবে। চলো আমার সাথে। তৎক্ষণাৎ ফিরে তাকালো সুলতান। মস্তিষ্কে নাড়া দিয়ে উঠল দাঁড়িয়ে দেওয়া অভিশাপ। তোমার সামনেই অন্য পুরুষের হাত আঁকড়ে ধরবে এলিজা। ধপ করে আঁখি জোড়া বন্ধ করে নিল সে। সঙ্গে সঙ্গেই আবারও ছুটে গিয়ে বণিকের গলা চেপে উঁচু করে ধরল। অগ্নির শিখা বিচ্ছুরিত হবে বুঝি দৃষ্টি দিয়ে। শ্বাস নিতে না পেরে ছটফট করতে করতে হাত ছাড়ানোর চেষ্টা করছে বণিক, কিন্তু পেরে উঠছে না সুলতানের সাথে। এতক্ষণ নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা বেগম আর চুপ করে থাকতে পারল না। কি থেকে কি হয়ে গেল সে বুঝতেই পারল না। সব ভুলে ছুটে এসে টেনে ধরল সুলতানের বাহু। টেনে ছাড়ানোর চেষ্টা করতে নিচ থেকেই ছেড়ে দিল সুলতান। বণিককে ছুঁড়ে ফেলে অধর প্রসারিত করল বেগমের দিকে চেয়ে। তৎক্ষণাৎ তার বাহু ছেড়ে দিয়ে দূরে সরে গেল বেগম। মনক্ষুণ্ণ হলো সুলতান। দুই হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, কাছে এসো। আসলো না বেগম, এমনকি তাকালোও না তার দিকে, বরং বণিকের দিকে চেয়ে বলল, চলুন। রাগের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না সুলতানের মুখশ্রীতে। সে স্বাভাবিকভাবে এগিয়ে গেল বেগমের দিকে। দুই হাঁটু মেঝেতে গেড়ে বসল বেগমের সম্মুখে। এখনো নির্জীব নির্লিপ্ত বেগম, তার কোনো ভ্রুক্ষেপ নেই সেই দিকে। মেঝের দিকে দৃষ্টি রেখে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। হাসল সুলতান, মিহি কণ্ঠেই ডাকল, এলি। বেগমের দিক থেকে কোনো উত্তর না পেয়েও বিরক্ত হচ্ছে না সে, বরং কিছুক্ষণ আগে যেই হাতটা বণিক ধরেছিল সেই হাতটা তুলে ধরল মুখের সামনে। অন্য হাতে মাথা থেকে পাগড়ি খুলে আলতো ধরেই মুছে দিল হাতটা।
অতঃপর শব্দ করে অধর ছোঁয়ালো হাতটাতে। একবার নয়, দুইবার নয়, পরপর 5 বার অধরের পরশ দিয়ে মাথা তুলে তাকালো বেগমের মুখের দিকে। অপরাধীর ন্যায় নত কণ্ঠেই বলল, ক্ষমা করে দাও, আর কখনোই এমন হবে না। এবারও নিশ্চুপ বেগম। কথা বলার কোনো প্রয়াস নেই তার মাঝে। কিছুক্ষণ বাদে সুলতানের কাছ থেকে টেনে ছাড়িয়ে নিল নিজের হাতটা। বণিক অসহায় দৃষ্টিতে তাকালো তার দিকে। বিরক্ত হলো সুলতান। দ্রুত উঠে দাঁড়িয়ে আড়াল করে দাঁড়ালো বেগমকে। সুলতানের বলিষ্ঠ দেহের উপরে থাকা বেগমকে আর দেখতে পাচ্ছে না বণিক। হতাশার শ্বাস ফেলল সে। এতে অবশ্য খানিক শান্তি পেল সুলতান। পুরো একটা রাত বেগমের পাশে এই বণিককে সহ্য করেছে সে। কি অসহ্যকর অনুভূতি! ইচ্ছে তো করছে এক্ষুনি এই বণিককে ধর থেকে মাথাটা আলাদা করে দিতে। শুধু বেগমের জন্য পারছে না। কপালেই অধর ছুঁয়ে বেগমকে আগলে ধরার উদ্দেশ্যে তার দিকে 2 হাত বাড়িয়ে দিতেই সজোরে তার বুকে ধাক্কা মেরে বসলো বেগম। নিজের কাছ থেকে তাকে সরিয়ে দিয়ে ঝাঁঝালো স্বরে বলল, কি সমস্যা? বারবার আমাকে স্পর্শ কেন করছেন আপনি? প্রেমিকা নেই তাই আমাকে ছুঁতে আসছেন? কাউকে না ছুঁয়ে থাকতে পারছেন না বুঝি? না, পারছি না। বিবাহিত পুরুষ স্ত্রীকে না ছুঁয়ে থাকতে পারবে না, এটাই স্বাভাবিক। আর কিসের প্রেমিকা? প্রেমিকা হোক, বেগম হোক, সবকিছুই তুমি। তাই বাজে কথা বলো না। ছোবেন না আপনি আমাকে। আমি না ছুলে কে ছোবে? থমথমে কণ্ঠেও সুলতানের। অথচ উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না বেগম। দ্বারের দিকে এগিয়ে গেল সে। দ্বারের সামনেই বণিক ছিল। তার দৃষ্টিতে তখনও বিস্ময়। মুহূর্তেই চোখ মুখ কুঁচকে নিল সুলতান। বড় বড় পা ফেলে টেনে ধরল বেগমের হাত। খানিক অবাক হয়ে বলল, বারবার এই ছেলেটার দিকে যাচ্ছ কেন? আমি বাইরে যাচ্ছি, কারোর কাছে নয়। আমার চরিত্র নিজের চরিত্রের মতো ভেবেছেন নাকি? চিবিয়ে চিবিয়ে বলল বেগম। উদ্দেশ্য সুলতানকে অপমান করা, কিন্তু সেই বিন্দু পরিমাণ অপমান বোধ করলো বলে মনে হলো না। বরং এগিয়ে এসে মিশে দাঁড়ালো বেগমের সাথে। বেগম সরতে চাইলে 2 বাহু শক্ত করে ধরে বলল, চুপচাপ দাঁড়াও। তার হাতে বাঁধা হিজাবের কাপড়টুকু খুলে নিয়ে নিচ থেকে তলোয়ার তুলে নিজের বাম হাতে শক্ত করে বেঁধে নিল তলোয়ারের হাতল। কয়েকবার ঘুরিয়ে ঠিকঠাক হয়েছে নিশ্চিত হয়ে এক হাঁটু কেড়ে বসে পড়ল বেগমের সামনে। ভ্রু কুঁচকালো বেগম। উপলব্ধি করতে পারল না সুলতানের উদ্দেশ্য। তখনই বেগমের দিকে চেয়ে মিষ্টি করে হাসল সুলতান। বেগম ঠিকই বুঝতে পারল কোনো বদ বুদ্ধি নিয়ে বসেছে তার পায়ের কাছে। দ্রুত সরে পড়তে চাইল সে, কিন্তু তার পূর্বেই আচমকা কোমর চেপে ধরে তাকে কাঁধে তুলে নিল সুলতান। নিয়ন্ত্রণ হারালো বেগম। ভারসাম্য রক্ষা করতে আঁকড়ে ধরল সুলতানের চুল। খানিক ব্যথা পেলেও হাসি মিটল না সুলতানের মুখ থেকে। মিটমিটিয়ে হেসে বলল, আমার মাথা খেয়ে খেয়ে বড্ড ভারী হয়ে গেছো তুমি। বিরক্ত হলো বেগম। টেনে হিঁচড়ে নেমে যেতে চাইলেও তা সম্ভব নয়। শক্ত করে ধরে আছে সুলতান। রাগান্বিত হয়ে সে সর্বশক্তি দিয়ে টেনে ধরল চুলগুলো। এবারও কিছু বলল না সুলতান। চুল টেনে টেনেও যখন কোনো ফায়দা হলো না, তখন তার কাঁধের পেছনে কামড় বসিয়ে দিল সে। ব্যথায় চোখ দুটো বন্ধ করে নিল সুলতান। কামড়ে ধরে থাকতে থাকতেই যখন চামড়া ভেদ করে দাঁত গেঁথে রক্ত বেরিয়ে এসে বেগমের দাঁতে লাগলো, তখন নিজ থেকেই ছেড়ে দিল সে। সমস্ত ব্যথা ভুলে আবারও হাসল সুলতান। খানিক আর্তনাদের স্বরে বলল, মাথা খেয়ে খেয়ে মজা পাওনি বুঝি? এখন রক্ত খেতে শুরু করেছো? রক্ত চোষা পিশাচ ভয় করলো নাকি? চলো মহলে ফিরে কামরায় গিয়ে সব ছাড়িয়ে দেবো জিন পিশাচ যা আছে। ছাড়ুন আমাকে। চরিত্রহীন মানুষের স্পর্শে শরীর ঘিন ঘিন করে আমার। অসহ্য লাগছে আমার আপনার সান্নিধ্য। এসব শুনলে লোকজন হাসবে। তুমি বোধহয় আগে ভুলে গেছো যে একটা মেয়ে হয়ে গেছে আমাদের। তার বয়স ইতোমধ্যে 4 বছর পেরিয়ে গেছে। আর আজ কিনা তুমি বলছো আমার স্পর্শ পছন্দ নয় তোমার। 2 দিন পর বুড়ো হয়ে গেলে তখন তো আমাকে ছেড়েই দেবে তুমি। একটা মানুষ ঠিক কতটা অসহ্যকর হলে এমন কথা বলতে পারে জানা নেই বেগমের। রক্তে সুলতানের পোশাক খানিক ভিজে উঠেছে। দেখেও ভ্রুক্ষেপ করল না সে। ইচ্ছা করলো আরও একটা কামড় বসিয়ে দিতে, কিন্তু রক্ত দেখে আপাতত ইচ্ছাটাকে দমিয়ে নিল সে। আহাম্মকের মতো বিস্মিত নয়নে দাঁড়িয়ে আছে বণিক।
সেই ভোর থেকে এদের দুজনের লড়াই, খুনোখুনি, চুল টানাটানি, কামড়াকামড়ি, পরিস্থিতির বিপরীত আচরণ দেখতে দেখতে তার অবস্থা নাজেহাল। বিস্ময়ে চোখ যেন বেরিয়ে আসবে তার। এরা কি সবসময় এমন অদ্ভুত আচরণ করে? তার ভাবনার মাঝেই দাঁড়িয়ার দিকে এগিয়ে গেল সুলতান। বাঁকা হেসে বলল, জানাজা মোবারক। অতঃপর বেগমকে নিয়ে দ্বার খুলে বেরিয়ে এলো সে। বণিকের ভ্রুক্ষেপ না পেয়ে চেঁচিয়ে উঠল বেগম। হাঁ করে দাঁড়িয়ে আছেন কি মরার জন্য? দ্রুত আসুন, নয়তো কেউ টের পেলে না মেরে ফেলবে আপনাকে। ধ্যান ভঙ্গ হলো বণিক, ছুটল তাদের সাথে সাথে। বেগম পুনরায় বলল, এই সাম্রাজ্যে থাকলে ওরা আপনাকে ছাড়বে না। রামান সাম্রাজ্যে চলুন, ওখানেই থাকবেন। তোমার দেখছি খুব চিন্তা হচ্ছে। হেয়ালি স্বরে বলল সুলতান। হ্যাঁ হচ্ছে তো, আপনার কি সমস্যা? আপনার মতো অকৃতজ্ঞ নই আমি। ফুঁসে উঠল সুলতান, কটমট করে তাকালো বণিকের দিকে। আচমকা তার দিকে তেড়ে গিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, আর একবার প্রেমিকের নজরে তাকালে চোখ তুলে সাজিয়ে দেব নূর বাজারে। বণিক চমকালেও প্রকাশ করল না, কিন্তু ভ্রু কুচকালো বেগম। ডান হাত কাঁধে আর বণিক হাঁটছে বাম দিকে। তার ওপর সুলতান কথাটা বলেছে ফিসফিস করে, যার দরুন সে শুনতে পায়নি কি বলেছে। তাই জিজ্ঞাসা স্বরে শুধালো, কি বলছেন আবার ওনাকে? না কিছু না, নদীতে বাণিজ্য শুরু করার কথা বলছিলাম। সুন্দর স্বাভাবিক উত্তর সুলতানের। বেগম পুনরায় সন্দেহপ্রবণ কণ্ঠে বলল, এই কথাটা ফিসফিস করে বলার কি আছে? তুমি আজকাল খুব সন্দেহ করতে শুরু করেছো। তোমাকে পত্র দিলাম যে তালাক নিতে চাইলে এই সাম্রাজ্যে এসে নিয়ে যেও। কসম বলছি আমি ভেবেছিলাম তুমি আসবে না, তাই ইচ্ছে করে ওগুলো লিখেছিলাম। কিন্তু তুমি ঠিকই শনির দশা হয়ে চলে আসলে। নিশ্চয়ই ভেবেছিলে বিবাহ করে আমি এখানে সংসার পেতে বসেছি, তাই না? সংসার পাতেননি? অভিনয় না কম করবেন। সাধু সেজে থাকেন আমার সামনে, আর এখানে আসতে না আসতেই লীলা শুরু করে দিয়েছেন। বাগানে বসে কোলের উপর পরনারী নিয়ে, আহা সে কি প্রেম! ছি, নোংরা চরিত্রহীন নষ্ট লোক। ঘৃণায় রিডি করছে আমার শরীর। আপনি আমাকে ছেড়ে দিলেই আমি উত্তরীয় সাম্রাজ্যে চলে যাব। চরিত্রহীন মানুষের সাথে থেকে নিজের চরিত্র বরবাদ করতে না পারবো না আমি। আজে বাজে কথা বলতে শুরু করেছো। আরে বাবা, শুনলে না মাহতাবকে বন্দি করে রেখেছিল ওরা। অভিনয় না করলে মেরে ফেলতো মাহতাবকে। এসব না বলে বলুন যে আপনিও একটা সুযোগ খুঁজছিলেন। মাহতাবের ওসিলায় তা কাজে লাগিয়ে নিলেন। আবার লজ্জাও পায় ওই মেয়েটা। নববধূর মতো লজ্জা পেয়ে বলে, তুমিও না শাহজাহিন। কেন রে, কিসের এত লজ্জা? আমিও তো এখনো পর্যন্ত নাম ধরে ডাকিনি। সত্যি করে বলেন, কি করেছেন ওর সাথে? অসহায় হলো সুলতানের মুখভঙ্গি। হতাশ গলায় বলল, খোদার কসম, হাত ধরা ছাড়া কিচ্ছুই করিনি আমি। তুমিও বলবে শাহজাহান? সমস্যা কোথায়? আমার নামটা তো আর খারাপ নয়। বেগম রেগে গিয়ে আরও কিছু বলার পূর্বেই থামিয়ে দিল বণিক। কথা শুনতে শুনতে তার কান দিয়ে ধোঁয়া বেরানোর জোগাড়। খানিক উচ্চস্বরে বলল, ঝগড়া না করে নিচে তাকিয়ে দেখো। ততক্ষণে তারা হাঁটতে হাঁটতে প্রধান দ্বারের কাছে চলে এসেছে। বেগম নিচে তাকাতেই দেখতে পেল সমস্ত সৈনিকদের হাত পা বেঁধে ফেলা রাখা হয়েছে মেঝেতে। প্রায় সকলেই আহত। অবাক হলো সে। এজন্যই কামরা ছেড়ে এতটা চলে এলো তারা, অথচ কেউ কোনো বাধাও দিল না। প্রধান দ্বার পেরোতেই নজরে এলো রক্তাক্ত তলোয়ার হাতে শটান দাঁড়িয়ে থাকা মাহতাব। তার পুরো শরীরে চাবুকের আঘাত, মুখটা কালো হয়ে গেছে। ক্ষতবিক্ষত শরীরেও মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করল সে। নতকণ্ঠে বলল, ঘোরের প্রস্তুত মহামান্য। মাহতাব? বিস্মিত কণ্ঠ বেগমের। মাহতাবকে দেখে কাঁধ থেকে নামার চেষ্টা করছে সে, কিন্তু সুলতান ছাড়ছে না। কেমন আছেন সুলতানা? জুই কেমন আছে? শুধালো মাহতাব, দৃষ্টিতে একরাশ উত্তেজনা। এসব পরে, আগে বলো তোমার এই অবস্থা কেন? বন্দি করে অত্যাচার করেছে ওরা? ওমার প্রতারণা করেছে আমাদের সাথে। সন্ধির নামে ডেকে এনে নেশা জাতীয় কোনো জড়িবুটি খাবারের সাথে মিশিয়ে খাইয়েছে আমাদের। আমরা যখন অজ্ঞান ছিলাম তখনই সমস্ত সৈনিককে হত্যা করে আমাকে আর সুলতানকে শেকল পরিয়ে বন্দি করে ফেলে। পরে অবশ্যই সেই সাথে দাঁড়িয়ে এসে সুলতানকে মুক্ত করে, আর তখনই আমাকে শেকলে পেঁচিয়ে মহলের পেছনে কুয়ার মধ্যে ফেলে রাখে সুলতানের আড়ালে।
আজ ভোর রাতে সুলতান মুক্ত করেছে আমাকে। ভাগ্যের সে সময় শেকল দিয়ে শব্দ করেছিলাম আমি। বেগমের কিছু বলার পূর্বেই সে পুনরায় উদ্বিগ্ন গলায় বলল, জুই কেমন আছে? ভ্রু কুচকালো বেগম। নিজের শরীরের হাজারটা ক্ষতচিহ্ন আর ঘুরে ফিরে বারবার বুবুর খোঁজ করছে। তখনই তার কানের কাছে ঝুঁকে এলো সুলতান, ফিসফিসিয়ে বলল, মাহতাব মনে হয় ভালোবাসে জান্নাতকে। আপনাকে বলেছে সবাইকে নিজের মতো মনে করেন। দাঁত কিরমির করতে করতে বলল বেগম। আশ্চর্য, ভালোবাসা কি খারাপ নাকি? এই জন্যই দাঁড়িয়াকে ভালোবেসেছিলেন? হতাশার শ্বাস ফেলল সুলতান। ভালো যন্ত্রণা হলো তো, এ নিয়ে কতদিন জ্বলতে হবে আল্লাহ জানে। এখন কিছু বললে বেগম আরও তেতে উঠবে, তাই আর উত্তর দিল না সে। তার প্রশ্ন উপেক্ষা করে ঘোড়ার দিকে এগিয়ে যেতে যেতে মাহতাবের উদ্দেশ্যে বলল, জান্নাত ভালো আছে, মহলে গিয়ে দেখো। এখন তোমার সাথে বণিককেও নিয়ে এসো। মাহতাব সম্মতি জানাতে ঘোড়ার সামনে এগিয়ে গিয়ে নামিয়ে দিল বেগমকে। তৎক্ষণাৎ ছিটকে সরে দাঁড়ালো বেগম। সুলতান অবাক হয়ে বলল, দূরে সরে যাচ্ছ কেন? এটাতেই আমরা যাব। আপনার সাথে যাব না আমি। দৃঢ় কণ্ঠ বেগমের। অপলক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকলো সুলতান। খুলে নিল হাতের তলোয়ার। নির্লিপ্ত বেগম। আচমকা সুলতান তার কোমর পেঁচিয়ে ধরতেই অগ্নি দৃষ্টিতে তাকালো সে। ঝাঁঝালো গলায় কিছু বলার পূর্বেই নিজেকে আবিষ্কার করলো ঘোড়ার পিঠে। এক বিন্দু সময় ব্যয় না করেই তার পেছনে উঠে বসেছে সুলতান। বেগমকে টেনে নিজের সাথে মিশিয়ে পাগড়ি দিয়ে বেঁধে নিল নিজের শরীরের সাথে। বণিকের দৃষ্টিতে প্রিয় কিছু হারিয়ে ফেলার সূক্ষ্ম কষ্ট ধরা দিলেও মাহতাব নিচে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। সে জানে সুলতান পাগলের মতো ভালোবাসে বেগমকে। তার অনেক উদাহরণও সে দেখেছে। দাঁড়িয়ার সাথে ভালোবাসার অভিনয় করার অপরাধে মাসুল কতদিন ধরে তাকে দিতে হবে কে জানে। সুলতানের আকাশ সম ধৈর্যের কারণেই হয়তো এত জেদ সে খুব সহজেই মেনে নেয়। সুলতানের ঘোড়া ছুটে নজরের বাইরে চলে গেলে সেও বণিককে সাথে নিয়ে এগিয়ে গেল ঘোড়ার দিকে। এদিকে ছুটে চলা ঘোড়ার ওপরেও ছটফট করছে বেগম। খোলার চেষ্টা করছে পাগড়ির বাঁধন, কিন্তু সুলতান নিজের পিঠের কাছে বাঁধন দিয়েছে, যার কারণে উল্টো দিকে ফিরে বাঁধন খুলতে হচ্ছে তাকে। সুলতান এক হাতে ঘোড়ার লাগাম, অন্য হাতে তাকে আঁকড়ে ধরে আছে। বালু উড়িয়ে ছুটছে সরোবরের দিকে। বেগমকে ছটফট করতে দেখে ধমকে উঠল সে। ঠিক করে বসো, পড়ে যাবে। নামিয়ে দিন আমাকে। আমলে নিল না সুলতান, আরও ভালো করে আঁকড়ে ধরল নিজের সাথে। আকস্মাৎ অধর ছোঁয়ালো বেগমের কাঁধে। বিজলির ঝটকা লাগার মতোই বাঁধন ছেড়ে বেঁকে গেল বেগম। একরাশ বিরক্তি নিয়ে বলল, ঠিক আছে, বাঁধন খুলছি না, তবুও নিজের অসভ্যতামি না বন্ধ করুন। আমি আপনার স্বাদের প্রেমিকা নই যে রাস্তাঘাটে নোংরামি শুরু করেছেন। কিছুই মনে করল না সুলতান। সরে বসার বদলে উল্টো তার কাঁধে চিবুক ঠেকিয়ে নেশালো কণ্ঠে বলল, অসভ্যতামি করতে নির্দিষ্ট স্থানের প্রয়োজন হয় না, সুন্দরী স্ত্রীর প্রয়োজন হয়। ধুর। চোখ মুখ কুঁচকে ফেলল বেগম। ঠোঁটে চেপে হাসি দমালো সুলতান। সরোবরের সামনে আসতেই থেমে গেল ঘোড়া। সাঁকোর উপর পরিচিত কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে হতবাক হলো বেগম। তার তো এই সাম্রাজ্যে আসার কথা নয়। ঘোড়ার ঘুরের শব্দে তাদের দিকে ফিরে তাকালো ব্যক্তিটি। চমকে উঠল বোধহয় তাদের দেখে। হয়তো অন্য কারোর জন্য অপেক্ষা করছিল সে। তার থতমত খাওয়া চেহারার দিকে চেয়ে রহস্যময় হাসল সুলতান। ব্যঙ্গাত্মক স্বরেই বলল, স্বাগতম। আতঙ্কিত হয়ে দুপা পিছিয়ে যায় ব্যক্তিটি। সুলতানের কথা বলার ভঙ্গিমাতে সে বুঝে গেছে তাকে এখানে এসে দেখা করার জন্য বার্তা দাঁড়িয়ে পাঠায়নি, বরং সুলতান শাহজাইন পাঠিয়েছিল। কোনো রকম বাজবিছাড় না করে দাঁড়িয়ার বার্তা পেয়ে এইভাবে চলে এসে ভুল করেছে সে, মারাত্মক ভুল। সুলতানের বিছানো জালে ফেঁসে গেছে সে। ইতিমধ্যে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে তার। বেগমকে বোঝানোর উদ্দেশ্যে সে মুখ খোলার পূর্বেই সুলতান বলল, ভালো করে দেখে নাও এলি, এই সেই শুভাকাঙ্ক্ষী যে কিনা তোমাকে হত্যা করার জন্য অর্থ প্রদান করা
মহল থেকে নথিপত্র গায়েব করার মতন মহান মহান কাজগুলো করেছিল। হাত মিলিয়েছে ওমারের সাথে। তার একমাত্র লক্ষ্য তুমি, যে কোনো মূল্যে তোমাকে হত্যা করতে চায় সে। বেগমের বিস্মিত মুখের দিকে চেয়ে তলোয়ার শক্ত করে ধরল সুলতান। হিংস্র দৃষ্টিতে তাকালো সম্মুখের ব্যক্তির দিকে। আচমকা বেগমের গালে অধর ছুঁয়ে আবদারের সুরে বলে উঠল, মেরে ফেলি? পৃথিবীর সবচেয়ে বিষাক্ত শব্দটাই বোধ হয় বিশ্বাসঘাতকতা। কত প্রতারণা ছলনার গল্প মিশে থাকে এই একটা শব্দতে। কঠিন এই শব্দটাকে আরও প্রগাঢ় করে তুলতে আপন মানুষগুলোই যথেষ্ট। কত সহজেই মানুষ বিশ্বাসঘাতকতার আশ্রয় নিয়ে নেয়। মুখোশের আড়ালে নিকৃষ্ট মানুষগুলোকে পরিচিত দিতেই হয়তো এই শব্দের সৃষ্টি। সাগর দুধারে দুই সাম্রাজ্যের মানুষের ঘোড়া বেঁধে রাখা হয়েছে। সাগর পানিতে ভেসে থাকা লাশগুলোর কোনো অস্তিত্বই নেই এখন। ভেসে গেছে বোধহয় প্রবল স্রোতের টানে। সাগর থেকে মাছ বরাবর বিস্মিত শীতল ভঙ্গিমায় মায়রার মুখোমুখি দাঁড়িয়ে আছে বেগম। আতঙ্কিত দৃষ্টি মায়রার। ভয়ের তাড়নায় মৃদু কাঁপছে তার শরীর। আকস্মাৎ ধরা পড়াতে শিথিল হয়ে এসেছে অঙ্গ প্রত্যঙ্গগুলো। কিছুটা দূরেই বেগমের পেছনে দাঁড়িয়ে আছে সুলতান। তার ভঙ্গিমা বোঝা বড় দায়। কি শীতল তার অভিব্যক্তি! অথচ এই মানুষটাই যে কতটা হিংস্র হয়ে উঠতে পারে তার ধারণা কি রাখে বেগম? মায়রাকে দেখে বুঝি কথা বলতে ভুলেছে বেগম? মায়রা, তার বোন, তাকে হত্যা করতে চায়। মস্তিষ্কের চারপাশ হাতড়েও সে খুঁজে পেল না তাকে মারতে চাওয়ার কারণ। শুধুমাত্র তার ক্ষতি করতে মহল থেকে নথিপত্র গায়েব করা থেকে শুরু করে শত্রুর সাথে হাত মেলানো সব কিছু করেছে মায়রা। কিন্তু কেন? কি এমন ক্ষতি করেছে সে মায়রার? কাঁচুমাচু হয়ে মায়রা কিছু বলতে নেবে, থামিয়ে দিল বেগম। গলার খাদ স্বাভাবিক করার চেষ্টা করলো কিছুক্ষণ। অত্যন্ত নরম গলায় বলে উঠল, কেন? কি কারণে মাইরা? কি বলবে বুঝে উঠতে পারল না মায়রা। হুট করে এভাবে সরাসরি ধরা পড়ে যাবে তা সে আন্দাজ করতে পারেনি। বানিয়ে বানিয়ে মিথ্যা বলারও কোনো উপায় দেখেনি সুলতান। আর তার সমস্ত অপকর্ম সম্পর্কে অবগত সে। দাঁত কিরমির করে উঠল মায়রা। এই পুরুষটা অত্যাধিক বিচক্ষণ। চাল চালতে যেন ওস্তাদ। দাঁড়িয়া যখন তাকে বার্তাবাহক মারফত জানিয়েছিল সুলতান শাহজাইন তার বশে চলে এসেছে পুরোপুরি, তখনই সন্দেহ হয়েছিল তার। সুলতান তো এত সহজে কাবু করার লোক নয়, তাও আবার পরনারীতে। এ তো একেবারে অসম্ভব। এমন হলে যখন তার সাথে বিবাহের আলাপ আলোচনা চলছিল তখনই গলে পড়তো সে। তখন তো এলিজাও ছিল না, এমনকি কেউ জানতও না এলিজা বেঁচে আছে। দাঁড়িয়া বোকা মেয়েটা সুলতানের অভিনয়ে গলে গিয়ে সব বলে দিয়েছে। অকর্মাণ্য কোথাকার! নিজে তো ফেসেছে, সাথে তাকেও ফাঁসিয়ে দিয়েছে। এখন পথ একটাই, এখন এলিজার সাথে আবেগী খেলা ছাড়া উপায় নেই। এলিজাই পারবে তাকে এই সুলতানের আক্রোশ থেকে বাঁচাতে। সে কিছুটা সময় নিল কথা সাজিয়ে নিতে। কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমার ভুল হয়ে গেছে আপু, ক্ষমা করে দে। ক্ষমা চাইছিস? কোন কারণে আমাকে হত্যা করতে চাস মাইরা? তোর কি বড় কোনো ক্ষতি করেছি আমি? ধরে এলো বেগমের কণ্ঠ। নিজের বোন তাকে হত্যা করতে চায় এই সত্য যে সে কিছুতেই মানতে পারছে না। বিষাক্ত একটা রাত কাটাতে না কাটাতেই এমন সত্য সামনে এসে ধরা দিল। কখনো সুলতানের নিষ্ঠুর অভিনয়, তো কখনো মায়রার কঠিন সত্য। এত কিছু সহ্য করবে কিভাবে সে? এগিয়ে এলো সুলতান, আলতো করে হাত রাখলো বেগমের কাঁধে। দুজন চোখ ধাঁধানো সুন্দরী নারী মুখোমুখি। দুজনের রূপ থেকে শুরু করে শরীরের গড়ন, বাচনভঙ্গি, এমনকি চোখের হালকা বাদামি বর্ণটাও একই রকম মিল, কিন্তু চরিত্রের মাঝে কি আকাশ পাতাল তফাৎ। একজনের প্রতি রয়েছে সুলতানের ভয়ঙ্কর ভালোবাসা, অন্যজনের প্রতি শুধুই ঘৃণা। মায়েরা অশ্রু ভেজা কণ্ঠে আবারও কিছু বলতে চাইল। পূর্বেই সুলতান বলে উঠল, ও ছোট থেকে তোমাকে সহ্য করতে পারে না। এক কথায় যাকে বলে হিংসা। তোমার পিতা তোমাকে অধিক ভালোবাসতো মায়রার তুলনায়। হয়তো আম্মার অভাব দূর করতেই তার এই আচরণ ছিল। তোমাকে সবসময় নিজের কাছাকাছি রাখতো, আর মায়েরা থাকতো তার আম্মার কাছে। পিতার কাছে যাবার সুযোগ খুব একটা পায়নিও, যা থেকে মায়েরার মনে ধীরে ধীরে তোমার জন্য ঘৃণার জন্ম হতে থাকে। এরপর
তোমার পিতা তার সাম্রাজ্য তুলে দিতে চাইল তোমার হাতে। মূলত এটাই সবচেয়ে বড় কারণ তোমাকে হত্যা করতে চাওয়ার। সাম্রাজ্য চাই ওর।